হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের পেজ নাম্বার 101 এটা আমরা সলভ করব। এর আগে দুটো সেট আমরা লাইফ সায়েন্সের কমপ্লিট করেছি, ফিজিক্যাল সায়েন্সের 4টে সেট কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা সেটের আমরা আনসার বিভাগ ক থেকে শুরু করে বিভাগ ঘ পর্যন্ত ছোট বড় সমস্ত প্রশ্নের আনসারগুলো আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্লাসগুলি দেখে নিও। এছাড়া ম্যাম তোমাদের জন্য বেঙ্গলি এবং জিওগ্রাফি সলিউশনগুলো এবিটি টেস্ট পেপার থেকে প্রোভাইড করছেন, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও। দেখবে এবিটি এর আমরা আলাদা এবিটি টেস্ট পেপারের জন্য আমরা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি, সেখানে তোমরা সমস্ত ক্লাসই পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আমাদের সঠিকটি নির্বাচন করতে হবে। অন্তঃক্ষরা গ্রন্থে এখান থেকে উৎসেচক খরিত হয় না, তার মানে এটা ভুল দেওয়া হয়েছে। হরমোনের কাজ দ্রুত গতিতে হয় না, ধীরে ধীরে হয়, কেমন, এবং সুদূর প্রসারী এর মানে কাজের ফলাফলটা সুদূর প্রসারী, তাহলে 2 নম্বরটাও ভুল দেওয়া হয়েছে। শীতে বলেছে দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ অপশান সি আমাদের এখানে বক্তব্যটা সঠিক। এরপরে নেক্সট আমাদের প্রশ্ন বলছে যে ম্যাচিং দিয়েছে এখানে গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায়। ট্রপিক চলন, এটা উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। জিববেরেলিন যেটা সেটা পর্বমধ্যের দৈর্ঘ্য বাড়ায়। আর মেডালা অবলাঙ্গাটা এটা শ্বাসক্রিয়া এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। তার মানে এখানে অপশন বি যেটা সেটা হচ্ছে কারেক্ট। 1.3 এখানে বলছে যে কোনটা স্থির নয়। আমরা দেখতে পাচ্ছি যে জিববেরেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, এটা কিন্তু ঠিক নয়। অক্সিন এই কাজটা করে, তাহলে এটা ভুল। মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? এখানে দেখো প্রথমে যা দেওয়া হয়েছে কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষ ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এটা মিওসিসের নয়, এটা মাইটোসিসের ভূমিকা। বেমতন্তু গঠিত হয় না অ্যামাইটোসিসের ক্ষেত্রে, এটাও মিওসিসের ভূমিকা নয়। এরপরে এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে, এটা কিন্তু ঠিক, তাহলে 1.4 হয়ে যাবে সি। অজন ও জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? এখানে দেখো তোমরা একটু পড়ে নিও। অপশান সি, অপত্য জীব জনিত জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়, এটা হচ্ছে অজন ও জননের মধ্যে মানে এখানে প্রকরণ বা ভেদ দেখা যায় না, জনিত্রী জীবের মতোই কিন্তু অপত্য জীবটা হয়। নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানাফেজে মানে বেমতন্তু গঠনের সূচনা, আচ্ছা না, টেলোফেজে বেমতন্তুর অবলুপ্তি, এটা হচ্ছে আমাদের ঠিক। 1.7 এখানে বলছে যে দুটি শঙ্কর লম্বা মটর গাছে সংকরণের ফলে প্রথম বংশে যত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করো। তাহলে আমাদের ক্যাপিটাল টি স্মল টি শঙ্কর লম্বা, এটাও শঙ্কর লম্বা। এখান থেকে গ্যামেট কি হচ্ছে? এখান থেকে গ্যামেট হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকেও গ্যামেট হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। সংকরণ যদি ঘটায় তাহলে ক্যাপিটাল টির সঙ্গে ক্যাপিটাল টি, তার মানে দুটি ক্যাপিটাল টির সঙ্গে এই স্মল টি ঘটালে ক্যাপিটাল টি স্মল টি, এই স্মল টির সঙ্গে ক্যাপিটাল ঘটালে ক্যাপিটাল স্মল, এই স্মলের সঙ্গে স্মল যদি ঘটায় তাহলে আমাদের দুটোই স্মল। আমরা দেখতে পাচ্ছি 4টের মধ্যে এইটা এবং এইটা দুটো সংকর মানে 4টের মধ্যে দুটো সংকর, তাহলে পার্সেন্টেজ করতে গেলে এটা 2 দিয়ে কাটো 50, 50% হচ্ছে আমাদের শঙ্কর লম্বা মটর গাছ, মানে অপশান বি যেটা সেটা হবে আমার রাইট আনসার। 1.8 স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে? এখানে আমাদের রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে 22A + XY। কেমন? 22A + XY ক্যারিওটাইপ কি হতে পারে? আমরা এই আনসারটাই করব, বা আমরা 44A + XY এটাও কিন্তু করতে পারি, তাই না? তাহলে আমাদের যেটা করতে হবে ক্যারিওটাইপ, আমি এখানে অপশান ডিটা কিন্তু কারেক্ট করছি, এখানে 22A একটা এ হওয়া উচিত ছিল, যাই হোক। এরপরে নেক্সট আমাদের 1.9 পাখির ডানা এবং প্রজাপতির ডানা কি ধরনের অঙ্গ তা স্থির করো। এখানে আমাদের এদের মানে এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, মানে উৎপত্তি আর গঠন আলাদা কিন্তু কাজ একই, দুটোই কিন্তু পড়ার জন্য ব্যবহার করা হয়, তার মানে এরা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগেল নৃত্য করে? এখানে খাবারের উৎস সন্ধান। নিচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয়, মানে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে না, কোনটা? এখানে হচ্ছে সিউডোমোনাস, অপশান বি। এরপরে 1.12 এর ক্ষেত্রে আমাদের বলছে যে অ্যালগাল ব্লুম এটা যে পরিস্থিতিতে ঘটে, এখানে আনসার হবে ইউট্রোফিকেশন। শব্দ দূষণের সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয়?
শব্দ দূষণের ফলে রক্তচাপ সঠিক নয় বলেছে, এটা রক্তচাপ বৃদ্ধি, এটা কিন্তু সঠিক নয়। কেমন? আচ্ছা, শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয়? এখানে আমাদের রাইট আনসার কিন্তু হওয়া উচিত ছিল ডিসলেক্সিয়া। কেমন? ডিসলেক্সিয়াই হবে, বি কিন্তু হবে না, রক্তচাপও বেড়ে যায়, তার মানে এখানে বিটা আমরা রাইট করব। এরপরে নিচের কোন জোটটি সঠিক তা নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরল্যান্ডে অর্কিড পাওয়া যায়, এটা কিন্তু ঠিক দেওয়া হয়েছে। এরপরে নিচের কোনটি সুন্দরবনে পরিবেশগত সমস্যা নয় তা নির্ণয় করো। এগুলোর মধ্যে পরিবেশগত সমস্যা নয়, মিষ্টি জলের মানে পরিমাণ কমে যাওয়া এটা সমস্যা, বৃদ্ধিটা না, তার মানে অপশান সি হবে রাইট আনসার। এরপরে বিভাগ খ, শূন্যস্থান পূরণ করো। প্রথমে ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে কোন হরমোন ক্ষরিত হয়? তোমরা লিখবে প্রোজেস্টেরন, আমি খাতাতেও দেখিয়ে দেব। ড্যাশ দশায় আরএন এবং প্রোটিন সংশ্লেষ হয়? G1 দশাতে। উভলিঙ্গ ফুলের পুংকেশ অপসারণকে কি বলা হয়? ইমাস্কুলেশন বলে। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ, এখানে তোমরা লিখবে নাইট্রোসোমোনাস। কেমন? নাইট্রোসোমোনাস এটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। নেক্সট কোশ্চেন, ড্যাশ সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়? এখানে তোমরা অভয়ারণ্য লিখবে। কেমন? এখানে তাহলে তোমরা লিখছো অভয়ারণ্য। নেক্সট 2.6, কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ুজনিত কোন রোগ দেখা যায়? ব্ল্যাক লাং। কেমন? ব্ল্যাক লাং মানে ফুসফুসটা কালো হয়ে যায়, এটা তোমরা লিখবে। নেক্সট, সত্য মিথ্যার মধ্যে প্রথম দিয়েছে অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলা, স্থায়ী কলা নয় ভাজক কলার মধ্যে উৎপন্ন হয়, তাহলে এই জায়গাটার জন্য আমাদের 2.7টা ভুল, আমি ক্রস করলাম, তোমরা মিথ্যা লিখবে। অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, অযৌন জনন কিন্তু রেণু উৎপাদন বা স্পোর উৎপাদনের মাধ্যমে হয়, যৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, তার মানে এটাও কিন্তু দেওয়া হয়েছে আমার ভুল। হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হতে পারে না। হেটারোজাইগাস মানে একটা ক্যাপিটালটি স্মলটি ধরো, তাহলে এটা তো সংকর লম্বা, যাই হোক লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে, বেটে বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে না, এটা ঠিক দেওয়া হয়েছে, আমি ঠিক দিলাম। অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়, এটা কিন্তু ঠিক। অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। অভঙ্গুর যেগুলো দূষক হয় সেগুলো জীব বিবর্ধন মানে বায়ো ম্যাগনিফিকেশন ঘটায়, এটাও কিন্তু ঠিক। যেমন ডিডিটি, এটা কিন্তু জীব বিবর্ধনের জন্য দায়ী। পূর্ব হিমালয় হটস্পটে তুষার চিতা দেখা যায়, এটাও কিন্তু হয়ে যাবে কারেক্ট। ম্যাচিংটা দেখবো, লৌহ মস্তিষ্ক এটা দেহে ভারসাম্য রক্ষা করে 2.13। G1 দশা এখানে নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় 2.14। অটোজোম বাহিত রোগ এটা থ্যালাসেমিয়া 2.15। রেটিয়া মিরাবিলিয়া এটা মাছের প্লবতা বাড়ায় 2.17 হচ্ছে। গির অরণ্য এটাতে গুজরাটে অবস্থিত এশিয়াটিক সিংহ সংরক্ষণ করা হয়। আর পত্রজ মুকুলের মাধ্যমে বংশবিস্তার করে পাথরকুচি, এটা হচ্ছে 2.18। এরপরে নেক্সট পেজে চলে যাও, দেখো এখানে বিসদৃশ কোনটা? অকিলোমোটর, ভেগাস, ফেসিয়াল, গ্লসোফ্যারেঞ্জিয়াল, এগুলোর মধ্যে দেখো বাদবাকিগুলো মিশ্র। কেমন? অকিলোমিটারটা কিন্তু মিশ্র স্নায়ু নয়, তার মানে এটা হচ্ছে আলাদা, চেস্টীয় স্নায়ু এটা। এরপরে কোন হরমোনের প্রভাবে বৃক্কে নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে? এটা হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যার অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এরপরে এখানে পুনরুৎপাদনের মাধ্যমে প্ল্যানেরিয়া বংশবিস্তার করে, তাহলে হাইড্রা পদ্ধতির নাম কি? হাইড্রার পদ্ধতিটার নাম হয়ে যাবে কুরকুদগম। কেমন? তাহলে তোমরা এখানে হাইড্রার ক্ষেত্রে লিখবে কুরকুদগম। 2.22, কোন বংশগত রোগে রক্তের তঞ্চন ব্যাহত হয়? এখানে লিখবে হিমোফিলিয়া। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম লেখো। প্রাকৃতিক নির্বাচন হবে আনসার। এরপরে তিনটে বিষয়, একটা বিষয় অন্তর্গত চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায় সংরক্ষণ, সবই হচ্ছে এক্সিটু সংরক্ষণের এক্সাম্পল। ফণিমনসার কাঁটা কোন অঙ্গের রূপান্তর? এটা মানে এই কাঁটাটা মানে কিসের, কোন অঙ্গের রূপান্তর? পাতার রূপান্তর। কেমন? পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়। জলভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার, এগুলো সব কিসের সঙ্গে যুক্ত? এটা কিন্তু হয়ে যাবে ক্রমবর্ধমান জনসংখ্যা। আচ্ছা, ক্রমবর্ধমান জনসংখ্যা এটা একটা সমস্যা, কারণ বর্ধমান বলে দিচ্ছি মানে বাড়ছে, তাহলে জনসংখ্যা বৃদ্ধি লেখার দরকার নেই। এরপরে নেক্সট দেখো বিভাগ গ, প্রথম প্রশ্ন, ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে বয়স সন্ধিতে স্ত্রী দেহে কি কি পরিবর্তন ঘটে তা তালিকাবদ্ধ করো।
তাহলে এখানে বয়স সন্ধিকালের কথা বলেছে, তাহলে মেনলি এখানে 2 নম্বর পয়েন্ট যেটা দেওয়া হয়েছে ঋতুচক্র নিয়ন্ত্রণ, স্ত্রী দেহে ঋতুচক্রের নিয়মিত আবর্তনে মানে সাইকেলটা কমপ্লিট হতে এখানে সাহায্য করে। আর ইস্ট্রোজেনের প্রভাবে স্তনগ্রন্থির বিকাশ ঘটে, এই দুটো লিখবে। আর এখানে অ্যাডিশনাল তোমরা লিখতে পারো যে নারীদের ত্বক কোমল ও মসৃণ হয়। আর বাদবাকি যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা এখানে ফার্স্ট পয়েন্টটাতে এখান থেকে শুরু করে এটাও তোমরা অ্যাডিশনাল একটা পয়েন্ট লিখতে পারো। এরপরে নেক্সট, একজন গ্রামবাসী মানুষ শহরে ধুলো ধোঁয়া যুক্ত রাস্তায় দীর্ঘক্ষণ হেঁটে বাড়িতে ফেরার পর দুটি প্রতিবর্তক ক্রিয়া শুরু হলো। ওই প্রতিবর্তক ক্রিয়া দুটি বর্ণনা করো। এক হচ্ছে যে কাশি, আমাদের যখন ওই শ্বসন পথে যেদিকে আমরা শ্বাস নিচ্ছি তার সেখানে মিউকাস পদার্থের সঞ্চয় বা অস্বস্তিকর কোনো বহিরাগত বস্তুর উপস্থিতি বা জীবাণুর উপস্থিতিতে আমাদের কাশি এই প্রতিবর্তক ক্রিয়াটা সৃষ্টি হয়। কেমন, এখান থেকে শুরু করে এতটা লিখবে, বা যদি সম্ভব হয় তাহলে এখানে এই যে কাশিটা এটা 3টে পর্যায়ে সম্পন্ন হচ্ছে, বা এই প্রতিবর্তক পথটা 3টে ভাগ রয়েছে। শ্বাসগ্রহণ, গ্লটিস বন্ধ অবস্থায় জোরপূর্বক শ্বাস ত্যাগ, আর সবশেষে উন্মুক্ত গ্লটিস মানে গ্লটিস এবার মুক্ত হচ্ছে, তার মধ্য দিয়ে ফুসফুস থেকে সশব্দে তীব্র বেগে বায়ু নির্গমন। তাহলে একটা হলো ফার্স্ট। 2 নম্বরে তোমরা লিখবে হাঁচি, নাসাবিবরের মিউকাস স্তরে কোনো অস্বস্তিকর বহিরাগত বস্তুর উপস্থিতিতে আংশিক স্বয়ংক্রিয়ভাবে ফুসফুস থেকে বায়ু নাক আর মুখের ভেতর দিয়ে সজোরে নির্গত হয়, সেটা হচ্ছে হাঁচি। কেমন, নাসাবিবরের মিউকাস স্তরে অস্বস্তিকর বহিরাগত বস্তু হিস্টামিন ক্ষরণে উদ্দীপনা দেয়, যা নাকের স্নায়ু কোষগুলোকে উদ্দীপিত করে। সেই উদ্দীপনা ট্রাইজেমিনাল স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়, তারপর মস্তিষ্কের চেষ্টীয় নির্দেশনা তখন গলবিল আর শ্বাসনালীর পেশিতে পৌঁছায়, এগুলো হচ্ছে কারক অঙ্গ, সেখানে পৌঁছায়, তখন এবার সেগুলো সংকোচন ঘটে এবং হাঁচি হয় এবং নাক দিয়ে বহিরাগত পদার্থগুলো নির্গত হয়। তাহলে এই দুটো পয়েন্ট তোমরা লিখবে, কাশি এবং হাঁচি। নেক্সট বলছে আমাদের যে দেহের ভারসাম্য রাখতে, জলের ভারসাম্য রাখতে এবং দেহের বৃদ্ধিতে এডিএইচ এবং এসটিএইচ এর ভূমিকা। দেহে জলে ভারসাম্য বজায় রাখতে এডিএইচ এর ভূমিকা তোমরা লিখবে যে নেফ্রনের দূরবর্তী সংবর্ধন নালিকা ও সংগ্রাহী নালিকাতে জলের পুনঃশোষণ ঘটায় এবং দেহে জলের ভারসাম্য বজায় রাখে। আর এসটিএইচ এর ভূমিকা দেহের বৃদ্ধিতে লিখবে যে এসটিএইচ মানে সোম্যাটোট্রপিক হরমোন, যার অপর নাম হচ্ছে গ্রোথ হরমোন, জিএইচ বলা হয়। এই হরমোন প্রোটিন সংশ্লেষ ও সঞ্চয়ের দ্বারা দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায়, বিশেষ করে অস্থি, তরুণাস্থি, পেশির বৃদ্ধি বিকাশ ঘটায়, মানে দেহের সার্বিক বৃদ্ধিতে সাহায্য করে। এরপরে নেক্সট কোয়েশ্চেন, কৃষিক্ষেত্রে বীজবিহীন ফল এবং আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কৃত্রিম হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। এটা যে কোনো বই থেকে তোমরা লিখতে পারবে। আমি যেমন তোমাদের এখানে আমার ছায়া পাবলিকেশনের যে বইটা আছে সেখান থেকে দেখাচ্ছি, আগাছা বিনাশ এবং বীজবিহীন ফল উৎপাদন। আমি মুখে বলছি না, এগুলো তোমরা সবাই জানো। এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক যদি তোমরা পারো তাহলে সেক্ষেত্রে তোমরা রেফারেন্স বুকের সাহায্য নিতে পারো। রেফারেন্স বুকে ভালোভাবে দেওয়া হয়েছে, আমি এটা সংক্ষেপে তোমাদের দেখাচ্ছি। দেখো পেজ নাম্বার আমি 17 থেকে দেখাচ্ছি, 45-এ দেওয়া হয়েছে। এই যে কোষ বিভাজনকালে নিউক্লিয় জালিকা যেগুলো থাকে বা ক্রোমাটিন জালিকা নিউক্লিয়াসের মধ্যে যেগুলো থাকে সেগুলো থেকে ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমোজোম নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত। ডিএনএ ক্রোমোজোমে অবস্থিত। ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে। এবার ডিএনএর প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে একটা নির্দিষ্ট অংশ, সেটা হচ্ছে জিন, যেগুলো বংশগতি বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে সঞ্চারিত করে, জিনের মাধ্যমে সঞ্চারিত হয়। তাহলে নিউক্লিয় জালিকার মধ্যে থাকছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকছে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকছে জিন। কেমন, নিয়ে এই নিচেকার এই লাইনটাও তোমরা অবশ্যই লিখে দেবে, এই লাইনটা লেখার দরকার নেই। কেমন, তাহলে এখান থেকে শুরু করে এতটা। এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে, মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার আবিষ্কৃত হওয়ার ফলে কি কি সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তা লেখো। 1 নম্বর সুবিধা হচ্ছে পছন্দমাফিক যে কোনো ভ্যারাইটির উদ্ভিদের দ্রুত বংশ বিস্তার ঘটানো যায়। 2 নম্বর কলাকর্ষণের সমবৈশিষ্ট্য সম্পন্ন এবং রোগ মুক্ত অনেক উদ্ভিদ তৈরি করা যায়, এবং বন্ধা উদ্ভিদ যেগুলো বংশ বিস্তার হয় না তাদেরও কিন্তু কৃত্রিমভাবে বংশবৃদ্ধি ঘটানো সম্ভব হয়েছে। এরপরে ইতর পরাগযোগের সঙ্গে বিভিন্ন ধরনের বাহকের সম্পর্ক স্থাপন
এখানে যে 4 ধরনের বাহক দেওয়া হয়েছে এই জায়গাটা তোমরা দেখে নিও, ব্যাখ্যাটা দিতে পারো এবং তার সঙ্গে উদাহরণটা অবশ্যই তোমরা দেবে। এরপরে নেক্সট দেখো 3.8 অটোজোম এবং সেক্স ক্রোমোজোম বাহিত দুটি বংশগত রোগের নাম লেখো। এখানে অটোজোম বাহিত রোগ তোমরা লিখবে থ্যালাসেমিয়া এবং সেক্স ক্রোমোজোম মানে অ্যালোজোম বাহিত রোগ হচ্ছে হিমোফিলিয়া। একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলো, তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কেমন হবে? এটা আমি রায়মার্টিন থেকে দেখাচ্ছি। আমার ক্ষেত্রে পেজ নাম্বারটা আলাদা হবে যেহেতু আমার বইটা পুরনো। তোমরা যারা যে সমস্ত সলিউশনগুলো আমরা প্রোভাইড করছি সেগুলোর যদি পিডিএফ পেতে চাও, আমরা একটা পেড গ্রুপ ওপেন করেছি, সেখানে এই সমস্ত যেগুলো পেপারগুলো সলভ করা হয়েছে সেগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবে, ফিজিক্যাল সায়েন্স হোক বা লাইফ সায়েন্স। দেখবে এই সংক্রান্ত ডিটেলস আমি আমাদের যেটা কমিউনিটি সেকশন সেখানে পোস্ট করে দিয়েছি, তোমরা সেখানে ডিটেলসটা জানতে পারো এবং সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে, তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারো। তাহলে এবিটিএ টেস্ট পেপারের যতগুলো পসিবল আমরা চেষ্টা করব পিডিএফগুলো প্রোভাইড করার। তারপরে তোমাদের পরশর টেস্ট পেপার বেরোবে, সেখানেও ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সমস্ত সেটেরই আনসার আমি প্রোভাইড করব। সেটা পিডিএফ যদি পসিবল হয় তো ভালো, আর না হলে কিছু কিছু প্রশ্নর আনসার আমি সেখানে ছবি তুলেও বিভিন্ন জায়গা থেকে তোমাদের আমি প্রোভাইড করব। স্বাভাবিক পুরুষ বলেছে, তাহলে তোমরা এটা দেখাবে বর্ণান্ধতার বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষ। দেখো দুই ধরনের যে তোমাদের মানে এখানে জিন দিয়ে তোমাদের বোঝাতে হবে। প্রচ্ছন্ন জিন মানে এক্স এর মাথায় সি লিখবে এবং স্বাভাবিক যদি হয় তাহলে সি প্লাস মানে সেটা স্বাভাবিক জিন। কেমন? এবার দেখো এখানে আমাদের বলেছে বাহক মহিলা, তাহলে বাহক মহিলা হলে এক্স এর মাথায় একটা সি প্লাস একটা সি। যদি দুটোই সি প্লাস হতো তাহলে সেটা স্বাভাবিক হতো। দুটোর মাথায় যদি শুধু সি থাকতো তাহলে সেটা বর্ণান্ধতার আক্রান্ত হয়ে যেত। আর দুটোই যদি মানে দুটোর মধ্যে একটাতে সি প্লাস তাহলে সেটা বাহক। পুরুষদের ক্ষেত্রে যেহেতু একটাই এক্স ক্রোমোজোম রয়েছে এবং বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে একটার মাথায় যদি সি প্লাস থাকে তাহলে সেটা স্বাভাবিক, আর এক্স এর মাথায় যদি সি থাকে তাহলে সেটা আক্রান্ত হয়ে যাবে। পুরুষরা কিন্তু বাহক হতে পারে না। যাই হোক, এবার এখানে আমাদের বলেছে এই দুটো আমরা গ্যামেট এবার পৃথক করব। এখানে মহিলাদের ক্ষেত্রে একটা এক্স থ্রি প্লাস একটা হচ্ছে এক্স সি, তাহলে এক্স সি প্লাস আর এক্স সি লিখলাম। পুরুষদের ক্ষেত্রে একটা এক্স সি প্লাস একটা ওয়াই। এবার এর ক্রস ঘটাও, এটা সি প্লাস হয়ে গেল, সি প্লাস এক্স সি প্লাস আর ওয়াই হয়ে গেল, এটার সঙ্গে এটা, তাহলে এক্স সি প্লাস আর একটা এক্স সি প্লাস থাকলে সেগুলো আগে লিখবে আর সিটা শুধু পরে লিখবে। এক্স এর সঙ্গে ওয়াই, এটা দুটোর মাথাতেই প্লাস, তার মানে এই যে এটা আছে স্বাভাবিক। এটা একটা মাথায় প্লাস আছে কিন্তু এটা দেখো এক্স ওয়াই মানে এটা পুত্র, তাই না? দুটো এক্স থাকলে কন্যা, একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম থাকলে সেটা হচ্ছে পুত্র। এবার এর মাথায় প্লাস আছে তার মানে এটা হচ্ছে স্বাভাবিক, এটা শুধু সি রয়েছে তার মানে এটা বর্ণান্ধ পুত্র। মেয়েদের মধ্যে এটা হচ্ছে স্বাভাবিক, একটাতে সি রয়েছে তার মানে এটা হচ্ছে বাহক। এবার ব্যাখ্যাটা করবে যে মোট চার ধরনের অপত্য তৈরি হচ্ছে। কন্যাদের মধ্যে 50% হচ্ছে স্বাভাবিক, 50% হচ্ছে বাহক। পুত্রদের মধ্যে 50% স্বাভাবিক আর 50% হচ্ছে বর্ণান্ধ পুত্র। এই ব্যাখ্যাটাও তোমরা অবশ্যই দেবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে বংশগতির বিদ্যায় শুদ্ধ ও সংকর বলতে কি বোঝো? উভয়ের ক্ষেত্রে একটি করে উদাহরণ উল্লেখ করে বুঝিয়ে লেখো। এখানে তোমাদের দেখো বিশুদ্ধ জীব এবং সংকর জীব দেওয়া হয়েছে, এই জায়গাটা তোমরা লিখবে। নেক্সট কোয়েশ্চেন, ক্যাকটাস জাতীয় উদ্ভিদে জলের অপচয় রোধের জন্য কি কি পরিবর্তন ঘটেছে তার দুটি উল্লেখ করো। এখানে 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট তোমরা লিখবে। এরপরে নেক্সট বিভিন্ন মেরুদণ্ডী শ্রেণীর প্রাণীদের ভ্রূণের গঠনে কি কি সাদৃশ্য লক্ষ্য করা যায় তা লিপিবদ্ধ করো। যে সাদৃশ্য লক্ষ্য করা যায় তোমরা এটা পুরোটাই লিখবে। এখানে মেন বিষয় যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে গলবলীয় বহিস্থ ফুলকাখা যার অন্তস্থ যুগ্ম ফুলকাথলি, ল্যাজ সদৃশ গঠনের উপস্থিতি, ল্যাজে ভি আকৃতির মায়োটম পেশির উপস্থিতি, নোটোকর্ডের উপস্থিতি এবং পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জুর উপস্থিতি, এগুলো হচ্ছে সাদৃশ্য। এই আনসারটা তোমরা লিখবে। নেক্সট এখানে দুটো শব্দের প্রকৃতি মানে এগুলো ব্যাখ্যা করতে হবে, কোয়াসার্ভেট এবং তার সঙ্গে হচ্ছে মাইক্রোস্ফিয়ার। কোয়াসার্ভেট যেটা দেখো বিজ্ঞানী ওপারেনের মতে রাসায়নিক বিবর্তন বা কেমোজেনের ফলে যে সৃষ্ট বৃহৎ জৈব যৌগ যেগুলো পরস্পর আন্তঃআণবিক আকর্ষণ বলের সাহায্যে পরস্পর আকৃষ্ট হয়ে গরম তরল সুপ থেকে আলাদা হয়ে বিশাল মানে বড় বড় কোলয়েড বিন্দু তৈরি করেছিল তাদেরকে বলা হয়েছিল কোয়াসার্ভেট। কেমন? আর এখানে
মাইক্রোস্ফিয়ারের ক্ষেত্রে অসংখ্য প্রোটিনয়েড অণু জলীয় মাধ্যমে সংযুক্ত হয়ে কোয়াসার্ভেটের মতো যে গঠন তৈরি করে তাকে মাইক্রোস্ফিয়ার বলে। এগুলো কিন্তু দ্বিলিপিড পর্দাবৃত্ত ছিল এবং বিভাজনে সক্ষম ছিল। আর বিজ্ঞানী সিডনি ফক্স মনে করেছিলেন যে মাইক্রোস্ফিয়ার থেকেই কিন্তু আদি জীবের সৃষ্টি হয়েছে। এরপরে বজ্রপাতের সময় আকাশে বিদ্যুৎ ক্ষরণ ঘটলে মাটি নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এটি কিভাবে সম্ভব তুমি ব্যাখ্যা করো। এখানে দেওয়া হয়েছে কিভাবে বজ্রপাতের সময়, দেখো এটা ব্লার হয়ে যাচ্ছে, এইখান থেকে শুরু করবে, এই জায়গাগুলো তোমরা লিখবে। লেখার পর এখানে কিভাবে যখন বজ্রপাত হয় তখন বাতাসে নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড গঠন করে, তারপরে সেই নাইট্রিক অক্সাইড বাতাসে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তারপরে বৃষ্টির জলের সঙ্গে মিশে দুই ধরনের অ্যাসিড নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। তারপরে সেটা কি হচ্ছে, বিভিন্ন মাটির মধ্যে থাকা বিভিন্ন খনিজ লবণের সঙ্গে যুক্ত হচ্ছে, যেমন ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যুক্ত হচ্ছে, নিয়ে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন হচ্ছে। তাহলে এতটা পর্যন্ত তোমরা লিখবে এবং বিক্রিয়াগুলো তোমরা অবশ্যই দেবে। এরপরে দেখো, অতি পুষ্টিকতা জলজ বাস্তুতন্ত্রের একটি অভিশাপ, বক্তব্যটির যথার্থতা বা বক্তব্যটির সত্যতা যাচাই করো। এখানে ইউট্রোফিকেশনের যে ব্যাপারটা রয়েছে সেটা তোমাদের পুরোটা লিখতে হবে, কেমন, এখান থেকে শুরু করে এতটা। আর নেক্সট কোশ্চেন বলছে, প্রদত্ত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। খাদ্য উৎপাদন এবং ওষুধ প্রস্তুতি। খাদ্য উৎপাদনটা তোমরা নিজেরাই বানিয়ে লিখতে পারবে, এখান থেকে নিজের ভাষায় তোমরা বানিয়ে লিখবে। আর ওষুধ প্রস্তুতির ক্ষেত্রে যে ভেষজ উদ্ভিদগুলো আছে সেগুলোর নামগুলো তোমরা লিখে সেখান থেকে কী ওষুধ তৈরি হয় এবং সেগুলো কী কাজে লাগে সেগুলো তোমরা লিখে দেবে। তাহলে এ এবং বি যে পয়েন্টটা দেওয়া হয়েছে সেগুলো তোমাদের লিখতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম এর ঐতিহাসিক পটভূমি আমাদের উল্লেখ করতে হবে। এটা দেখো আমি ছায়া থেকে দেখাচ্ছি ঐতিহাসিক পটভূমি, এই যে এখানে দেওয়া হয়েছে খুব সুন্দর করে, ছায়ার বই থেকে দেখাচ্ছি, তোমরা এটা লিখবে, কেমন। নেক্সট আমরা তাহলে 4 দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ঘয়ের সেগুলো সলভ করে নেব। এগুলো তোমাদের আনসার অনেকবার আমরা দেখিয়ে দিয়েছি। অক্ষিগোলকের ছবি, এটা বেশ কয়েকটা সেটে আমরা পেয়েছি। এখানে তোমরা অক্ষিগোলকের ছবির ক্ষেত্রে সাঁতরার বইয়ের ছবিটা সুন্দর দেওয়া হয়েছে, পেজ নাম্বার 30, এই ছবিটা তোমরা অঙ্কন করে দেখাবে। আর মেটাফেজ বলেছে উদ্ভিদ বা প্রাণীকোষ যে কোনো একটা, কেমন। তাহলে এক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যদি উল্লেখ করে দেয় তাহলে তোমাদের এখানে যেমন বলেছে এটা বা প্রাণীকোষের, তাহলে যে কোনো একটা আঁকবে। যদি উল্লেখ না করে তাহলে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী দুটোর ক্ষেত্রে তোমাদের অঙ্কন করে দেখাতে হবে। যেমন এখানে আমাদের বলেছে যে কোনো একটা, তাহলে তোমরা আইদার এক কাজ করতে পারো, সেটা হচ্ছে হয় তোমরা উদ্ভিদ কোষ আঁকবে বা তোমরা প্রাণী কোষ আঁকবে। এই যে মেটাফেজের ক্ষেত্রে উদ্ভিদ কোষে এটা আর প্রাণী কোষের ক্ষেত্রে এটা। এবং কোনটা কি মেটাফেজ প্লেট, মেরু অঞ্চল, ক্রোমোজোমাল তন্তু, কোনগুলো সিস্টার ক্রোমাটিড সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখাবে, কেমন। এরপরে 4.2 কোষ বিভাজন জীবদেহের ক্ষতিপূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য, উপযুক্ত 3টি উদাহরণ সহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। এখানে দেখো কোষ প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ, এই জায়গাটা তোমরা লিখবে। আর এখানে পুনরুৎপাদন, উদাহরণের ক্ষেত্রে এই যে কেটে যাওয়া অংশ বা ছড়ে যাওয়া যে অংশ সেটা কিছুদিন পরে আবার ধীরে 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 সেই জায়গাগুলো মেরামত হয়ে যায়, কোষ বিভাজনের মাধ্যমে ঘটে, তাহলে সেটা একটা উদাহরণ হয়ে গেল, কেমন। বা যখন আমরা নখ কাটি সেটাও কিন্তু কেটে দেওয়ার পর আবার সেটা কিন্তু বর্ধিত হয়, সেটাও কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে ঘটে, দুটো উদাহরণ হয়ে গেল। এরপরে কবচী প্রাণীদের পা বা তারা মাছের বাহু, টিকটিকি লেজ, অনেক উদাহরণ তোমরা পেয়ে যাচ্ছ। যে কোনো 3টে বলেছে, তাহলে 3টে উদাহরণ এই 2 নম্বর পয়েন্ট এবং 3 নম্বর পয়েন্ট ব্যাখ্যা করার মাধ্যমে তোমরা লিখবে। নেক্সট বলছে এখানে অযৌন জনন এবং যৌন জননের মধ্যে পার্থক্য লিখতে হবে। দুটো বিষয় বলেছে, গ্যামেট উৎপাদন এবং অপত্য যৌনর প্রকৃতি। এখানে তোমরা পার্থক্য লিখবে গ্যামেট উৎপাদন, অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয় না, যৌন জননে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট গঠিত হয়। অপত্য যৌন প্রকৃতি হচ্ছে যে অপত্য জীব জিনগত জনিত্রী জীবের মত অনুরূপ হয়, মানে এখানে কোনো প্রকরণ বা ভেদের সৃষ্টি হয় না। যৌন জননের ক্ষেত্রে অপত্য জীব জিনগতভাবে জনিত্রী জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয়, অর্থাৎ এক্ষেত্রে ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়। এরপরে নেক্সট অথবা দিয়ে প্রশ্ন, কর্কটগম এবং খণ্ডীভবন পদ্ধতিতে বংশবিস্তারকারী একটি জীবের নাম লেখো। তোমরা জানো, তোমরা প্রথমটাতে কি লিখবে, কর্কটগমের ক্ষেত্রে লিখবে ইস্ট, এটাতে ক্ষেত্রে লিখবে ইস্ট,
এবং খণ্ডী ভবনের ক্ষেত্রে তোমরা স্পাইরোগাইরা, কেমন, স্পাইরোগাইরা লিখবে। এরপরে আমাদের বলেছে যে নিম্নলিখিত বিষয়গুলি সাপেক্ষে মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো। ক্রোমাটিডের পৃথকীকরণ, ক্রোমোজোমের সংখ্যা হ্রাস এবং তার সঙ্গে দিয়েছে প্রকরণ সৃষ্টি। এটা আমি দেখাচ্ছি, 7টা থেকেই দেখাবো। এখানে প্রথম নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট এবং প্রকরণের উৎপত্তি 3 নাম্বার পয়েন্ট। 3টে পয়েন্ট তোমরা দেখাতে পারো এই বই থেকে, বা তোমাদের কাছে যে বই আছে সেখান থেকেও দেখাতে পারো। এরপরে নেক্সট দেখো 4.3, মেন্ডেল তার এক সংখ্য জননের পরীক্ষায় F1 জনুতে সকল উদ্ভিদ লম্বা হওয়ার ঘটনাটি এবং F2 জনুতে লম্বা ও বেটে উদ্ভিদ 3:1 অনুপাতে হওয়ার ঘটনাটি কীভাবে ব্যাখ্যা করেন আলোচনা করো। এই পরীক্ষা থেকে মেন্ডেল কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। এখানে এক সংখ্য জননের যে বিষয়টা দেওয়া ছিল লম্বা এবং বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে, এখান থেকে এই চেকার বোর্ডটা তোমরা অবশ্যই দেবে এবং এই ব্যাখ্যাটা এখানে যেগুলো ঘটনাগুলো ঘটেছিল সেটা তোমরা অবশ্যই লিখে দেবে, কেমন। আর এখানে অনুপাতটা দেবে, কেমন। যদি ব্যাখ্যা না করা যায় তাহলে তোমরা এক কাজ করবে, চেকার বোর্ডটা মাস্ট তোমরা দেবে, কেমন। চেকার বোর্ডটা অবশ্যই দেবে। দেওয়ার পরে এই জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত কী হয় সেটা তোমরা দেখাবে, তারপরে মেন্ডেলের সিদ্ধান্ত এটা তোমরা দেবে। এবার এখানে এক সংখ্য জনন থেকে আমরা জানি যে প্রথম সূত্রটা পেয়েছিল, সেই প্রথম সূত্রটাও তোমরা অবশ্যই লিখে দেবে, যেহেতু একটাতেই তোমাদের 5 নম্বর দিয়েছে। তাহলে পৃথক ভবনের সূত্র কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, তাহলে পৃথক ভবনের সূত্রে তিনি উপনীত হয়েছিলেন, তার জন্য তোমরা অবশ্যই সূত্রটাও তোমরা দেবে, কেমন। এরপরে এখানে দেখো প্রশ্ন আছে যে থ্যালাসেমিয়া আক্রান্ত একজন শিশুর কি কি উপসর্গ প্রকাশ পায়। উপসর্গের জন্য তোমাদের 2 নম্বর দেবে, 3-4টে উপসর্গ লিখবে। এখানে অ্যানিমিয়াটা লিখবে, লোহিত রক্তকণিকার আকার ছোট হয়ে যাওয়া, অস্থি দুর্বল, বিকৃত হয়ে যাওয়া, যকৃৎ প্লীহার বৃদ্ধি, কালচে মূত্র, যে কোনো 4টে লিখবে। আর এখানে বলেছে যে হিমোফিলিয়ার বংশগত সঞ্চারণ মানে উত্তরাধিকার কীভাবে ঘটে, এখানে সুন্দর করে ছোট করে দেওয়া হয়েছে। এই উত্তরাধিকার বিষয়টা তোমরা লিখবে এবং এই যে চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হয়েছে সেটা তোমরা লিখে কনক্লুশন টানবে যে এরকমভাবে হিমোফিলিয়ার উত্তরাধিকার ঘটে, কেমন। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে যে ঘোড়ার জীবাশ্মের ইতিহাসে নিম্নলিখিত ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটেছে তা বিশ্লেষণ করো। প্রথমে দিয়েছে উচ্চতা, লিখবে যে ঘোড়ার জীবাশ্মের ইতিহাসে বিভিন্ন জীবাশ্মের ইতিহাস দেখে যে যে বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করা হয়েছে সেগুলি হলো, প্রথমে লিখবে উচ্চতা। উচ্চতার ক্ষেত্রে ঘোড়ার বিভিন্ন যুগে উচ্চতা ধারাবাহিক পরিবর্তন ঘটেছে। প্রথমে ইউহিপাস যুগে ঘোড়ার যেটা আকার সেটা অনেকটা শেয়ালের মতো ছিল এবং উচ্চতা ছিল 30 সেন্টিমিটার। ধারাবাহিকভাবে বিভিন্ন যুগে ঘোড়ার উচ্চতা বৃদ্ধি ঘটেছে এবং আধুনিক ঘোড়া বা ইকুয়াসের উচ্চতা বেড়ে হয়েছে 150 সেন্টিমিটার, এরকমভাবে লিখবে। নেক্সট পায়ের আঙুলের সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে, পায়ের আঙুলের সংখ্যা কমেছে এবং তার পাশাপাশি পায়ের 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি ঘটেছে এবং খুরের আবির্ভাব ঘটেছে, এরকম লিখবে। এরপরে বলেছে যে পায়ের দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রথম দিকে ইউসিন যুগে ইউহিপাস ঘোড়ার পায়ের দৈর্ঘ্য অনেকটাই কম ছিল। এরপরে প্লায়োসিন, মায়োসিন, অলিগোসিন, ইউসিন পরপর যত যুগ গেছে ঘোড়ার বিবর্তন ঘটেছে এবং ঘোড়ার পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, এরকমভাবে নিজের ভাষায় বানিয়ে তোমরা লিখবে। নেক্সট এখানে বলছে জিরাফের গলা লম্বা হওয়ার ব্যাখ্যায় ল্যামার্ক কিভাবে তার মতবাদ। এখানে দেখো আমাদের প্রথমে লিখতে হবে সেটা হচ্ছে ল্যামার্কের মতে আধুনিক জিরাফের পূর্বপুরুষদের গলা ছোট ছিল। তারপর কি হয়েছে, পরিবেশের পরিবর্তনে যখন লম্বা কাণ্ডযুক্ত গাছের উদ্ভব ঘটে তখন জিরাফগুলো কি করে, সেই উঁচু গাছের পাতা খাওয়ার চেষ্টা করার জন্য তাদের গলাটা উঁচু করেছে এবং বংশ পরম্পরায় তাদের এই যে গলাটাকে লম্বা করার যে বৈশিষ্ট্য সেটা সঞ্চারিত হয়েছে এবং ধীরে ধীরে তাদের গলাগুলো লম্বা হতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এই অর্জিত বৈশিষ্ট্য বংশ পরম্পরায় প্রবাহিত হওয়ার ফলে বর্তমানে লম্বা গলাযুক্ত আধুনিক জিরাফের সৃষ্টি হয়েছে। মানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ যে পয়েন্টটা ছিল সেটাই তোমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। এরপরে এখানে প্রশ্ন আছে অথবা দিয়ে শিম্পাঞ্জির সমস্যা সমাধানের দক্ষতা 3টি উদাহরণ দাও।
দেখো ক্লাসটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, তোমরা এখান থেকে লিখবে সমস্যা সমাধানে এ, বি এবং সি, মানে উই ঢিবির সন্ধান পেলে কিভাবে ফিশিং টুল ব্যবহার করে উই পোকা শিকার করে, আর বাদামের খোসা ভাঙা, আর 3 নম্বর হচ্ছে যে পরজীবীর আক্রমণ থেকে নিজেদের কীভাবে বাঁচায়। এই 3টে তোমরা ব্যাখ্যা করবে। এরপরে উটের অতিরিক্ত জল সহনের ক্ষমতার সঙ্গে আরবিসির বৈচিত্র্যপূর্ণ গঠন কিভাবে সাহায্য করে, এখানে এই যে আরবিসির গঠন দেওয়া হয়েছে সেটা তোমরা বলবে, লিখবে কেমন। আর অলরেডি আমরা আগেও পেয়েছিলাম, সেখানে ব্যাখ্যা করেছি, নতুন করে আর ব্যাখ্যা করছি না। 4.5 প্রাকৃতিক জলের উৎস দূষণ ঘটলে কি কি সমস্যা দেখা দিতে পারে তা অনুমান করে লেখো। এখানে তোমাদের যে যে সমস্যা মানে জলদূষণের ফলাফল যেগুলো আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি, জলদূষণে যে ফলাফলগুলো আছে এখানে দেওয়া হয়েছে সেগুলো তোমরা লিখবে। আর এর সাথে আমাদের প্রশ্ন আছে যে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি কি পরিবেশগত সমস্যার সৃষ্টি হয় তা বিশ্লেষণ করো। এখানে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটে, বিশ্ব উষ্ণায়নের ওপর কিভাবে প্রভাব পড়ে, তাছাড়া অম্লবৃষ্টি কিভাবে ঘটায়, বায়ু দূষণ, এই যে 3টে পয়েন্ট দেওয়া হয়েছে এই 3টে পয়েন্ট তোমরা লিখবে। নেক্সট, অথবা দিয়ে প্রশ্ন, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবৃত করো। জলবায়ু নিয়ন্ত্রণ এবং ভারসাম্য রক্ষা মানে 3 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে, আর এখানে 4 নম্বর পয়েন্টটা তোমরা লিখবে। নেক্সট, মিষ্টি জলের সংকট সুন্দরবনকে কোন ধরনের বাস্তুতান্ত্রিক সমস্যার সম্মুখীন করেছে, এটা দেখাচ্ছি। মিষ্টি জলের সংকট, তাই না? তাহলে মিষ্টি জলের সংকটের ক্ষেত্রে এই যে মিষ্টি জলের সংকটের পয়েন্টটা দেওয়া হয়েছে, প্রথমে ভূমিকা, এই জায়গাগুলো হচ্ছে ভূমিকা, তারপরে কি কি সমস্যার সম্মুখীন করেছে মানে ফলাফলগুলো, মানে এ, বি, সি, ডি, এই যে 4টে পয়েন্ট দেওয়া হয়েছে এই 4টে পয়েন্ট তোমরা এখান থেকে লিখবে। নেক্সট 4.6 আমরা শেষের দিকে চলে এসেছি। জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চলের ভূমিকা আলোচনা করো। জাতীয় উদ্যানের যে ভূমিকা সেটা তোমরা এখানে লিখবে। জাতীয় উদ্যানের ভূমিকা এটা দেওয়া হয়েছে, জাতীয় উদ্যান। আর সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট সেটাও একই রকম হয়ে যাবে, এখানে দেওয়া হয়েছে পয়েন্টগুলো। এবং পরের পাতাতেও এখানে আরও 2টো পয়েন্ট দেওয়া হয়েছে, এখানে 2 নম্বর এবং 3 নম্বর, এই পয়েন্টগুলো তোমরা লিখবে। আর বোটানিক্যাল গার্ডেনকে কেন এক্সি2 সংরক্ষণের কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয় বা কিভাবে কেন বিবেচিত, লিখবে। বোটানিক্যাল গার্ডেন এক্সি2 সংরক্ষণের কেন্দ্র হিসাবে বিবেচিত হওয়ার কারণগুলি হলো নিয়ে এখানে এই যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, এখানে 3টে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, এই 3টে পয়েন্ট তোমাদের লিখতে হবে। এরপরে অথবা দিয়ে আমাদের একদম শেষের দিকে চলে এসেছি। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা জীববৈচিত্র্য হটস্পটের বর্ণনা দাও। এটা তোমাদের দেখাচ্ছি পেজ নাম্বার এখান থেকেই। আচ্ছা, আমি এই বইটা থেকে তোমাদের দেখাই, তোমাদের সুবিধা হবে। ছোট করে দেওয়া হয়েছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, এখানে অবস্থান লিখবে এবং উদ্ভিদ প্রজাতি, প্রাণী প্রজাতি কি কি দেখতে পাওয়া যায় সেগুলো তোমাদের লিখতে হবে এতটা পর্যন্ত। আর এর সঙ্গে প্রশ্ন আছে, শব্দ দূষণ কান ও হৃৎপিণ্ডের উপর কি কি প্রভাব ফেলে। তাহলে দুটো পয়েন্টের উপর তোমাদের পার্থক্য লিখতে হবে। তাহলে আমাদের প্রথম পার্থক্য কি হবে, শ্রবণ ইন্দ্রিয়, কান মানে এখানে শ্রবণ ইন্দ্রিয়ের উপর প্রভাব লিখতে হবে। তাহলে শ্রবণ ইন্দ্রিয়ের উপর কি হয়, 100 ডেসিবেলের যদি অনেক মানে ওই শব্দ যদি অনেক দিন শোনা যায় তাহলে সেই ক্ষেত্রে বধিরতা দেখা যায়। 160 ডেসিবেলের বেশি হলে তাহলে সেক্ষেত্রে কানের পর্দা মানে কর্ণপট ছেড়ে যেতে পারে, স্থায়ীভাবে সেটা কোনো মানুষ বধির হতে পারে, বা অ্যাকুস্টিক ট্রমা, কেমন অ্যাকুস্টিক ট্রমাও কিন্তু দেখা যায়। আর হৃৎপিণ্ডের উপর প্রভাব হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, হাইপার ক্যালসিমিয়া এগুলো দেখা যায়, ধমনীতে রক্তচাপ বাড়ে। তারপরে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এক ধরনের হার্ট অ্যাটাকের মতোই ঘটনা কিন্তু ঘটে। তাহলে এই 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট তোমরা লিখবে। তাহলে আজকে আমরা ইবিটি টেস্ট পেপার থেকে আমরা লাইফ সায়েন্সের আরও একটা সেট সলভ করে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পুরোনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা এবিটিএ টেস্ট পেপারের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, বা চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে তোমরা এবিটিএ টেস্ট পেপারের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। আর যারা আমাদের পেড গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাও তারা অবশ্যই দেখবে কমিউনিটিতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পোস্ট করে দিয়েছি বা ডিটেলসগুলো পোস্ট করেছি, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।